নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন দরদী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক ষষ্ঠ তথা শেষ পর্ব। যুগল প্রসাদকে একদিন বলিলাম, চলো নতুন গাছপালার সন্ধান করে আসি মহালিখা রূপের পাহাড়ে। যুগল প্রসাদ সোৎসাহে বলিল, একরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে, আর কোথাও নেই। চিহড় ফল বলে এদেশে, চলুন খুঁজে দেখি। নাড়া বৈহারের নূতন বস্তিগুলির মধ্য দিয়া পথ। এরই মধ্যে এক এক পাড়ায় সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে। ঝল্লু টোলা, রূপদাস টোলা, বেগম টোলা ইত্যাদি। উদুখলে ধূপধাপ জব কোটা হইতেছে। খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া উপরে উঠিতেছে। উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলাবালি ছড়াইয়া খেলা করিতেছে। নাড়া বৈহারের উত্তর সীমানা এখনো ঘন বনভূমি, তবে লবটুলিয়া বৈহারে আর এতটুকু বন জঙ্গল বা গাছপালা নাই। নাড়া বৈহারের শোভাময়ী বনভূমির 12 আনা গিয়াছে। কেবল উত্তর সীমানায় 1002 বিঘা জমি এখনো প্রজাবিলি হয় নাই। দেখিলাম যুগল প্রসাদ ইহাতে বড় দুঃখিত। বলিল, গাঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর। ওদের ঘর বাড়ি নেই, হাঘরের দল, আজ এখানে কাল সেখানে। এমন বন নষ্ট করলে? বলিলাম, ওদের দোষ নেই যুগল প্রসাদ। জমিদারে জমি ফেলে রাখবে কেন? তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে। চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে? জমিদার ওদের এনেছে, ওদের কি দোষ? সরস্বতী কুণ্ডি দেবেন না হুজুর, বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি। আমার ইচ্ছে তো আর হবে না যুগল, এতদিন বজায় রেখেছি এই যথেষ্ট। আর কতদিন রাখা যাবে বলো? ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে। সঙ্গে আমাদের 2-3 জন সিপাহী ছিল, তারা আমাদের কথাবার্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলল, কিছু ভাববেন না হুজুর, সামনে চৈতি ফসলের পরে সরস্বতী কুণ্ডীর জমি এক টুকরো পড়ে থাকবে না। মহালিখা রূপের পাহাড় প্রায় 9 মাইল দূরে। আমার আপিস ঘরের জানালা হইতে ধোঁয়া ধোঁয়া দেখা যাইত। পাহাড়ের তলায় পৌঁছিতে বেলা 10টা বাজিয়া গেল। কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন। এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই। কেন যে এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয়? রৌদ্রের কি অপূর্ব রং! নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে। কচি পত্র পল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায়। আর নাড়া বৈহারের ও লবটুলিয়ার যত বন্য পক্ষীর ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে কতক সরস্বতী সরোবরের বনে, কতক এখানে ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে। তাহাদের কি অবিশ্রান্ত কুজন! ঘন বন, এমন ঘন নির্জন আরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে। কত গাছপালা, কত ডালপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো। যেখানে সেখানে বসিয়া থাকো, শুইয়া পড়ো। অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও। বিশাল নির্জন আরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জড়াইয়া দিবে। আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি। বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলো কাটকাইয়া আছে। ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্য দিয়া নামিয়া আসিতেছে। হরিতকি গাছ, কেলিকদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতায় বাতাস বাঁধিয়া শনশন শব্দ হইতেছে। বনমধ্যে ময়ূরের ডাক শোনা গেল। আমি বলিলাম, যুগল প্রসাদ, চিহড় ফলের গাছ কোথায়, খুঁজো। চিহড় ফলের গাছ পাওয়া গেল আরো অনেক উপরে উঠিয়া। স্থলপদ্মের পাতার মতো পাতা, খুব মোটা কাষ্ঠময় লতা আঁকিয়া বাঁকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে। ফলগুলি শিম জাতীয়, তবে শিমের দুখানি খোলা কটকি চটি জুতার মতো বড়, অমনি কঠিন ও চওড়া, ভিতরে গোল বিচি।
আমরা শুকনো লতা পাতা জ্বালাইয়া বিচি পুড়াইয়া খাইয়াছি, ঠিক যেন গোল আলুর মতো স্বাদ। অনেক দূর উঠিয়াছি, ওই দূরে মোহনপুরা ফরেস্ট, দক্ষিণে ওই আমাদের মহাল, ওই সরস্বতী কুণ্ডির তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে। ওই নাড়াবৈহারের অবশিষ্ট সিকিভাগ বন, ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষিয়া প্রবাহিত। নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো। ময়ূর, ময়ূর হুজুর, ওই দেখুন ময়ূর। প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া। একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল, সে গুলি করিতে গেল, আমি বারণ করিলাম। যুগল প্রসাদ বলিল, বাবুজি, একটা গুহা আছে পাহাড়ের মধ্যে, জঙ্গলে কোথায়, তার গায়ে সব ছবি আঁকা আছে, কতকালের কেউ জানে না, সেটাই খুঁজছি। হয়তো বা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই ছবি গুহার কঠিন পাথরের গায়ে। পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বৎসরের যবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময়ের উজানে কোথায় লইয়া গিয়া ফেলিবে আমাদের। প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম। গুহাও মিলিল। যে অন্ধকার, তাহার ভিতরে ঢুকিবার সাহস হইল না। ঢুকিলেই বা অন্ধকারের মধ্যে কি দেখিব? অন্য একদিন তোড়জোড় করিয়া আসিতে হইবে, আজ থাক। অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রবোড়া কিংবা শঙ্খচূড় সাপের হাতে প্রাণ দিব? এসব স্থানে তাহাদের অভাব নাই। যুগল প্রসাদকে বলিলাম, এই জঙ্গলে কিছু গাছপালা লাগাও নূতন ধরনের। পাহাড়ের বন কেউ কখনো কাটবে না। লপটুলিয়া তো গেল, সরস্বতী কুণ্ডির ভরসাও ছাড়ো। যুগল প্রসাদ বলিল, ঠিক বলেছেন হুজুর, কথাটা মনে লেগেছে, কিন্তু আপনি তো আসছেন না, আমাকে একাই করতে হবে। আমি মাঝে মাঝে এসে দেখে যাব, তুমি লাগাও। মহালিখা রূপের পাহাড় একটা পাহাড় নয়, একটা নাতি দীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী, কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়। হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা, যদিও তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান হইতে ১০০ হইতে ১৫০ মাইল দূরে। মহালিখা রূপের পাহাড়ের উপর দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্র একসময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়াইয়া পড়িত। গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত, এবং মহালিখা রূপের পাহাড় তখন সেই সুপ্রাচীন মহাসাগরের বালুকাময় বেলাভূমি। যুগল প্রসাদ অন্তত ৮-১০ রকমের নূতন গাছ লতা দেখাইল। সমতল ভূমির বনে এগুলি নাই। পাহাড়ের উপরকার বনের প্রকৃতি অন্য ধরনের, গাছপালাও অনেক অন্য রকম। বেলা পড়িয়া আসিতে লাগিল। কি রকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাইতেছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল। গাছের ডালে ঘুঘু, পাহাড়ি বনটিয়া, হরটিট প্রভৃতি কত কি পক্ষীর কুজন। বাঘের ভয় বলিয়া সঙ্গীরা পাহাড় হইতে নামিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল, নতুবা এই আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈলসানুর বনভূমিতে যে শোভা ফুটিয়াছে তাহা ফেলিয়া আসিতে ইচ্ছে করে না। মুনেশ্বর সিং বলিল, হুজুর, মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের ভয় বেশি। বিকেলের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে সব নেমে যায়, আর দল না বেঁধে একা কেউ এ পাহাড়ে আসেও না। বাঘ আছে, শঙ্খচূড় সাপ আছে, দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে। অগত্যা আমরা নামিতে লাগিলাম। পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় বড় পাতার আড়ালে শুক্র ও বৃহস্পতি জলজল করিতেছে। একদিন দেখি এমনি একটি নূতন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গণরী তেওয়ারি স্কুল মাস্টার শালপাতার ওপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে। হুজুর যে, ভালো আছেন? বেশ আছি। তুমি কবে এলে? কোথায় ছিলে? এরা তোমার কেউ হয় নাকি? কেউ নয়, এখান দিয়ে যাচ্ছিলাম, বেলা হয়ে গিয়েছে, ব্রাহ্মণ, এদের এখানে অতিথি হলাম, তাই দুটো খাচ্ছি। চেনাশোনা ছিল না, তবে আজ হলো। গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল, আসুন হুজুর, বসুন উঠে। না, বসবো না, বেশ আছি। কতদিন জমি নিয়েছ? আজ ২ মাস হুজুর, এখনো জমি চষতে পারিনি। গণরী তেওয়ারিকে একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল।
সে খাইতেছে কলাইয়ের ছাতু, নুন ও লঙ্কা। ছাতুর সে বিরাট তাল শীর্ণ গণরি তোয়ারির পেটে কোথায় ধরিবে বোঝা কঠিন। গণরি খাঁটি ভবঘুরে। যেখানে খাইতে বসিয়াছে সেই দাওয়ার একপাশে একটি ময়লা কাপড়ের পুঁটুলি, একটি গেলাপ অর্থাৎ পাতলা বালাপোষ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরীর, এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি। গণরীকে বলিলাম, ব্যস্ত আছি, তুমি কাছারিতে এসো ওবেলা। বিকালে গণরী কাছারিতে আসিল। বলিলাম, কোথায় ছিলে গণরী? বাবুজি, মুঙ্গের জেলায় পাড়াগাঁ অঞ্চলে। বহুত পাড়াগাঁয়ে ঘুরেছি। কি করে বেড়াতে? পাঠশালা করতাম, ছেলে পড়াতাম। কোনো পাঠশালা টিকল না। 2-3 মাসের বেশি নয় হুজুর, ছেলেরা মাইনে দেয় না। বিয়ে থাওয়া করেছ? বয়স কত হলো? নিজেরই পেট চলে না হুজুর, বিয়ে করব কি? বয়স 34-35 হয়েছে। গণরীর মতো এত দরিদ্র লোক এই অঞ্চলেও বেশি দেখা যায় না। মনে পড়িল, গণরী একবার বিনা নিমন্ত্রণে ভাত খাইতে আমার কাছারিতে আসিয়াছিল। প্রথম যেবার এখানে আসি। বর্তমানে বোধহয় কতকাল সে ভাত খাইতে পায় নাই। গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলাইয়ের ছাতু খাইয়া দিন কাটাইতেছে। বলিলাম, গণরী, আজ রাত্রে আমার এখানে খাবে। কন্টু মিশির রাঁধে, তার হাতে তোমার তো খেতে আপত্তি নেই। গণরী বেজায় খুশি হইল। একগাল হাসিয়া বলিল, কন্টু আমাদেরই ব্রাহ্মণ, ওর হাতে আগেও তো খেয়েছি, আপত্তি কি? তারপর বলিল, হুজুর, বিয়ের কথা যখন তুললেন তখন বলি। আর বছর শ্রাবণ মাসে একটা গাঁয়ে পাঠশালা খুললাম। গাঁয়ে এক ঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল, তার বাড়িতে থাকি। ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক, এমনকি আমি মুঙ্গের থেকে ভালো মির্জাই একটা কিনে আনলাম। তারপর পাড়ার লোক ভাঙচি দিলে, বললে ও গরিব স্কুল মাস্টার, চাল নেই চুলো নেই, ওকে মেয়ে দিও না। তাই সে বিয়ে ভেঙে গেল। আমি সে গাঁ ছেড়ে চলেও গেলাম। মেয়েটিকে দেখেছিলে? দেখতে ভালো? দেখিনি। চমৎকার মেয়ে হুজুর। তা আমাকে কেন দেবে? সত্যি তো, আমার কি আছে বলুন না। দেখিলাম গণরী বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে। মেয়েটিকে মনে ধরিয়াছিল তার। তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল। তাহার কথা শুনিয়া মনে হইল জীবন তাহাকে কোনো জিনিস দেয় নাই। গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে দুটি পেটের ভাতের জন্য, তাও জোটাইতে পারে নাই। গাঙ্গ তাদের দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল। বলিল, অনেকদিন পরে তাই লবটুলিয়াতে এলাম। এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনিলাম। সে জঙ্গল মহাল আর নেই। এখানে যদি একটা পাঠশালা খুলি, তাই এলাম। চলবে না? কি বলেন হুজুর? তখনই মনে মনে ভাবিলাম, এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গণরীকে রাখিয়া দিব। এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহালে নব আগন্তুক, তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য। দেখি কি করা যায়। অপূর্ব জ্যোৎস্না রাত। যুগল প্রসাদ ও রাজু পাঁড়ে গল্প করিতে আসিল। কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে, সেখানকার একটি লোকও আসিল। আর 4 দিন মাত্র তাহারা জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে। লোকটি তাহার জীবনের ইতিহাস বলিতেছিল। স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে, কত চরে জঙ্গলে বন কাটিয়া কতবার ঘরদোর বাঁধিয়াছে, কোথাও 3 বছর, কোথাও 5 বছর। এক জায়গায় কুশি নদীর ধারে ছিল 10 বছর। কোথাও উন্নতি করিতে পারে নাই। একবার লবটুলিয়া বৈহারে আসিয়াছে উন্নতি করতে। এইসব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র। কথা বলিয়া দেখিয়াছি ইহাদের সঙ্গে, সম্পূর্ণ বন্ধন মুক্ত ব্রাত্য ইহাদের জীবন। সমাজ নাই, সংস্কার নাই, ভিটার মায়া নাই। নীল আকাশের নিচে সংসার রচনা করিয়া বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নদীর নির্জন চরে ইহাদের বাস। আজ এখানে, কাল সেখানে। ইহাদের প্রেম, বিরহ, জীবন, মৃত্যু সবই আমার কাছে নূতন ও অদ্ভুত। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা। এই লবটুলিয়ার জঙ্গলে সামান্য 5 বিঘা কি 10 বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া ওঠা কঠিন। লোকটির বয়স 50 পার হইয়াছে। নাম বলভদ্র সেঙ্গাই।
যাতে চাষা, কালোয়ার অর্থাৎ কলু। এই বয়সে সে এখনো আশা রাখে জীবনে উন্নতি করিবার। আমি জিজ্ঞাসা করিলাম, বলভদ্র, এর আগে কোথায় ছিলে? হুজুর, মুঙ্গের জেলায় এক দিয়াড়ার চরে 2 বছর সেখানে ছিলাম। তারপরে অজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে গেল। সে জায়গায় উন্নতি হবার আশা নেই দেখলাম। হুজুর, সংসারে সবাই উন্নতি করবার জন্য চেষ্টা পায়, এইবার দেখি হুজুরের আশ্রয়ে। রাজু পাঁড়ে বলিল, আমার 6টা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি, এখন হয়েছে 10টা। লপটুলিয়া উন্নতির জায়গা। বলভদ্র বলিল, মহিষ আমায় 1 জোড়া কিনে দিও পাঁড়েজি, এবার ফসল হোক, সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে, ও ভিন্ন উন্নতি হয় না। গণরি ইহাদের কথা শুনিতেছিল, সেও বলিল, ঠিক কথা, আমারও ইচ্ছে আছে মহিষ 2-1টা কিনব, একটু কোথাও বসতে পারলেই। মহালিখারূপের পাহাড়ের গাছপালা এবং তাহারও পিছনে ধনঝরি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয়। একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে। আমাদের সামনে একদিকে রাজু পাঁড়ে ও যুগল প্রসাদ, অন্যদিকে বলভদ্র ও 3-4টি নবাগত প্রজা। আমার কাছে কি অদ্ভুত ঠেকিতেছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা। উন্নতি সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয়। 6টি মহিষের স্থানে 10টা মহিষ, না হয় 12টা মহিষ। এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেষ্টিত বন্য দেশেও মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন জানিবার সুযোগ পাইয়া আজকার জ্যোৎস্না রাতটাই আমার নিকটে অপূর্ব রহস্যময় মনে হইল। শুধু জ্যোৎস্না রাত কেন, মহালিখারূপের ওই পাহাড়, দূরে ওই ধনঝরি শৈলমালা, ওই পাহাড়ের উপরকার ঘন বনশ্রেণী। কেবল যুগল প্রসাদ এসব বৈষয়িক কথাবার্তায় থাকে না। ও আর এক ধরনের ব্রাত্য মন লইয়া পৃথিবীতে আসিয়াছে। জমি জমা গরু মহিষের আলোচনা করিতে ভালোবাসে না, তাহাতে যোগও দেয় না। সে বলিল, সরস্বতী কুণ্ডীর পূব পাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাঁপালো হয়ে উঠেছে দেখেছেন বাবুজি? এবার জলের ধারে স্পাইডার লিলির বাহারও খুব। চলুন, যাবেন জ্যোৎস্না রাতে বেড়াতে? দুঃখ হয়, যুগল প্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডীর বনভূমি কতদিন বা রাখিতে পারিব? কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বন্য শেফালি বন। তাহার স্থানে দেখা দিবে শীর্ষ ওঠা মকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়া ঘর, চালে চালে ঠেকানো, সামনে চারপাই পাতা। কাদা হাবড় আঙিনায় গরু মহিষ নাদার জাপ খাইতেছে। এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল। আজকাল মটুকনাথের টোলে প্রায় 15টি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে। তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে। গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছে যে টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাঁধিতে হইয়াছে। অধ্যাবসায়ী লোকের উন্নতি যে হইতেই হইবে, মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ। উন্নতি, আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল। কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায় নাই। চোখের উপর দেখিতে পাইতেছি মটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান। আমার কাছারির যেসব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত, গোলা বাঁধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে। সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে। অথচ যুগল প্রসাদ বা গণরী তেওয়ারিকে কেউ পোছেও না। রাজু পাঁড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে। জড়িবুটির পুঁটুলি হাতে তাহাকে প্রায়ই দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপিয়া বেড়াইতেছে। তবে রাজু পাঁড়ে পয়সা তেমন বোঝে না, খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট। মাস 3-4 মধ্যে মহালিখারূপের পাহাড়ের কোল হইতে লবটুলিয়া ও নাড়াবৈহারের উত্তর সীমানা পর্যন্ত প্রজা বসিয়া গেল। পূর্বে জমি বিলি হইয়া চাষ আরম্ভ হইয়াছিল বটে, কিন্তু লোকের বাস এত হয় নাই। এবছর দলে দলে লোক আসিয়া রাতারাতি গ্রাম বসাইয়া ফেলিতে লাগিল। কত ধরনের পরিবার, শীর্ণ টাট্টু ঘোড়ার পিঠে বিছানাপত্র, বাসন, পিতলের ঘয়লা, কাঠের বোঝা, গৃহদেবতা, তোলা উনুন চাপাইয়া একটি পরিবারকে আসিতে দেখা গেল।
মহিষের পিঠে ছোট ছোট ছেলে মেয়ে, হাঁড়ি কুড়ি, ভাঙা লণ্ঠন, এমনকি চারপাই পর্যন্ত চাপাইয়া আর এক পরিবার আসিল। কোনো কোনো পরিবারে স্বামী স্ত্রীতে মিলিয়া জিনিসপত্র ও শিশুদের বাঁকের দুদিকে চাপাইয়া বাঁক কাঁধে বহুদূর হইতে হাঁটিয়া আসিতেছে। ইহাদের মধ্যে সদাচারী গর্বিত মৈথিল ব্রাহ্মণ হইতে আরম্ভ করিয়া গাঙ্গতা ও দোসাদ পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকই আছে। যুগল প্রসাদ মুহুরীকে জিজ্ঞাসা করিলাম, এরা কি এতদিন গৃহহীন অবস্থায় ছিল? এত লোক আসছে কোথা থেকে? যুগল প্রসাদের মন ভালো নয়, বলিল, এদেশের লোকই এই রকম। শুনেছে এখানে জমি সস্তায় বিলি হচ্ছে, তাই দলে দলে আসছে। সুবিধে বোঝে থাকবে, নয়তো আবার ডেরা উঠিয়ে অন্য জায়গায় ভাগবে। পিতৃপিতামহের ভিটের কোনো মায়া নেই এদের কাছে? কিছু না বাবুজি, এদের উপজীবিকাই হচ্ছে নতুন ওঠা চর বা জঙ্গলমহাল বন্দোবস্ত নিয়ে চাষবাস করা। বাসা করাটা আনুষঙ্গিক। যতদিন ফসল ভালো হবে, খাজনা কম থাকবে, ততদিন থাকবে। তারপর তারপর খোঁজ নেবে, অন্য কোথায় নূতন চর বা জঙ্গল বিলি হচ্ছে, সেখানে চলে যাবে। এদের ব্যবসাই এই। সেদিন গ্র্যান্ড সাহেবের বটগাছের নিচে জমি মাপিয়া দিতে গিয়াছি। আশরফি টেন্ডেল জমি মাপিতেছিল। আমি ঘোড়ার ওপর বসিয়া দেখিতেছিলাম। এমন সময় কুন্তাকে পথ ধরিয়া যাইতে দেখিলাম। কুন্তাকে অনেকদিন দেখি নাই। আশরফিকে বলিলাম, কুন্তা আজকাল থাকে কোথায়? ওকে দেখিনি তো। আশরফি বলিল, ওর কথা শোনেননি বাবুজি? ও মধ্যে এখানে ছিল না অনেকদিন। কিরকম? রাসবিহারী সিং ওকে নিয়ে যায় তার বাড়ি। বলে, তুমি আমাদের জাত ভাইয়ের স্ত্রী, আমাদের এখানে এসে থাকো। বেশ। সেখানে কিছুদিন থাকবার পরে ওর চেহারা দেখেছেন তো বাবুজি? এত দুঃখে কষ্টে এখনো। তারপর রাসবিহারী সিং কি সব কথা ওকে বলে, এমনকি ওর ওপর অত্যাচারও করতে যায়। তাই আজ মাসখানেক হলো সেখান থেকে পালিয়ে এসে আছে। শুনি রাসবিহারী ছোড়া নিয়ে ভয় দেখায়। ও বলেছিল, মেরে ফেলো বাবুজি, জান দেগা ধরং দেগা নেই। কোথায় থাকে? ঝল্লুটোলায় এক গাঙ্গতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের গোয়াল ঘরের পাশে একখানা ছোট্ট চালা আছে, সেখানেই থাকে। চলে কি করে? ওর তো 2-3টি ছেলে মেয়ে। ভিক্ষে করে, ক্ষেতের ফসল কুড়োয়, কলাই গম কাটে। বড় ভালো মেয়ে বাবু কুন্তা। বাইজির মেয়ে ছিল বটে, কিন্তু ভালো ঘরের মেয়ের মতো মন মেজাজ। কোনো অসৎ কাজ ওকে দিয়ে হবে না। জরিপ শেষ হইল। বালিয়া জেলার একটি প্রজা এই জমি বন্দোবস্ত লইয়াছে। কাল হইতে এখানে সে বাড়ি বাঁধিবে। গ্রান্ট সাহেবের বটগাছের মহিমাও ধ্বংস হইল। মহালিখারূপের পাহাড়ে উপরকার বড় বড় গাছপালার মাথায় রোদ রাঙা হইয়া আসিল। শিল্লির দল ঝাঁক বাঁধিয়া সরস্বতী কুণ্ডির দিকে উড়িয়া চলিয়াছে। সন্ধ্যার আর দেরি নেই। একটা কথা ভাবিলাম, এতটুকু জমি কোথাও থাকিবে না এই বিশাল লবটুলিয়া ও নাড়া বৈহারে, যেমন দেখিতেছি। দলে দলে অপরিচিত লোক আসিয়া জমি লইয়া ফেলিল। কিন্তু এই আরণ্য ভূমিতে যাহারা চিরকাল মানুষ, অথচ যাহারা নিঃস্ব হতভাগ্য, জমি বন্দোবস্ত লইবার পয়সা নাই বলিয়াই কি তাহারা বঞ্চিত থাকিবে? যাহাদের ভালোবাসি তাহাদের অন্তত এতটুকু উপকার করিবই। আশরফিকে বলিলাম, আশরফি, কুন্তাকে কাল সকালে কাছারিতে হাজির করতে পারবে? ওকে একটু দরকার আছে। হ্যাঁ হুজুর, যখন বলবেন। পরদিন সকালে কুন্তাকে আশরফি আমার আপিস ঘরের সামনে বেলা 9টার সময় লইয়া আসিল। বলিলাম, কুন্তা, কেমন আছো? কুন্তা আমায় 2 হাত জোড় করিয়া প্রণাম করিয়া বলিল, জি হুজুর, ভালো আছি। তোমার ছেলেমেয়েরা? ভালো আছে হুজুরের দোয়ায়। বড় ছেলেটি কত বড় হলো? এই 8 বছরে পড়েছে হুজুর। মহিষ চড়াতে পারে না? অতটুকু ছেলেকে কে মহিষ চড়াতে দেবে হুজুর? কুন্তা সত্যই এখনো দেখিতে বেশ। ওর মুখে অসহায় জীবনের দুঃখ কষ্ট যেমন ছাপ মারিয়া দিয়াছে, সাহস ও পবিত্রতাও তেমনি তাদের দুর্লভ জয় চিহ্ন অঙ্কিত করিয়া দিয়াছে। এই সেই কাশীর বাইজির মেয়ে, প্রেম বিহ্বলা কুন্তা। প্রেমের উজ্জ্বল বর্তিকা এই দুঃখিনী রমণীর হাতে এখনো সগৌরবে জ্বলিতেছে। তাই ওর এত দুঃখ, দৈন্য, এত হেনস্থা, এত অপমান। প্রেমের মান রাখিয়াছে কুন্তা। বলিলাম, কুন্তা, জমি নেবে?
কুন্তা কথাটি ঠিক শুনিয়াছে কিনা যেন বুঝিতে পারিল না। বিস্মিত মুখে বলিল, জমি? হ্যাঁ, জমি, নূতন বিলি জমি। কুন্তা একটুখানি কি ভাবিল, পরে বলিল, আগে তো আমাদেরই কত জোত জমা ছিল, প্রথম প্রথম এসে দেখেছি, তারপর সব গেল একে একে। এখন আর কি দিয়ে জমি নেব হুজুর? কেন, সেলামির টাকা দিতে পারবে না? কোথা থেকে দেব হুজুর? রাত্রির করে ক্ষেত থেকে ফসল কুড়োই, পাছে দিনমানে কেউ অপমান করে। আধ টুকরি এক টুকরি কলাই পাই, তাই গুঁড়ো করে ছাতু করে বাচ্চাদের খাওয়াই। নিজে খেতে সব দিন কুলোয় না। কুন্তা কথা বন্ধ করিয়া চোখ নিচু করিল। দুই চোখ বাহিয়া টস টস করিয়া জল গড়াইয়া পড়িল। আশরফি সরিয়া গেল। ছোকরার হৃদয় কোমল, এখনো পরের দুঃখ ভালো রকম সহ্য করিতে পারে না। আমি বলিলাম, কুন্তা, আচ্ছা ধরো যদি সেলামি না লাগে? কুন্তা চোখ তুলিয়া জল ভরা বিস্মিত চোখে আমার মুখের দিকে চাহিল। আশরফি তাড়াতাড়ি কাছে আসিয়া কুন্তার সামনে হাত নাড়িয়া বলিল, হুজুর তোমায় এমনি জমি দেবেন, এমনি জমি দেবেন, বুঝলে না দাইজি? আশরফিকে বলিলাম, ওকে জমি দিলে ও চাষ করবে কি করে আশরফি? আশরফি বলল, সে বেশি কঠিন কথা নয় হুজুর, ওকে দু একখানা লাঙল দয়া করে সবাই ভিক্ষা দেবে। এত ঘর গাঙ্গতা পূজা, একখানা লাঙল ঘর পিছু দিলেই ওর জমি চাষ হয়ে যাবে। আমি সে ভার নেব হুজুর। আচ্ছা, কত বিঘে হলে ওর হয় আশরফি? দিচ্ছেন যখন মেহরবানি করে হুজুর, 10 বিঘে দিন। কুন্তাকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা, কেমন 10 বিঘে জমি যদি তোমায় বিনা সেলামিতে দেওয়া যায়, তুমি ঠিক মতো চাষ করে ফসল তুলে কাছারির খাজনা শোধ করতে পারবে তো? অবশ্যই প্রথম 2 বছর তোমার খাজনা মাপ, 3য় বছর থেকে খাজনা দিতে হবে। কুন্তা যেন হতবুদ্ধি হইয়া পড়িয়াছে। আমরা তাহাকে লইয়া ঠাট্টা করিতেছি না সত্য কথা বলিতেছি, ইহাই যেন এখনো সমঝাইয়া উঠিতে পারে নাই। কতকটা দিশাহারা ভাবে বলিল, জমি 10 বিঘে জমি? আশরফি আমার হইয়া বলিল, হ্যাঁ হুজুর তোমায় দিচ্ছেন, খাজনা এখন 2 বছর মাপ, 3রা সাল থেকে খাজনা দিও, কেমন, রাজি? কুন্তা লজ্জা জড়িত মুখে আমার দিকে চাহিয়া বলিল, জি হুজুর, মেহেরবান। পরে হঠাৎ বিউহলার মতো কাঁদিয়া ফেলিল। আমার ইঙ্গিতে আশরফি তাহাকে লইয়া চলিয়া গেল। সন্ধ্যার পরে লপটুলিয়ার নূতন বস্তিগুলি দেখিতে বেশ লাগে। কুয়াশা হইয়াছে বলিয়া জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে 2-5টা আলো জ্বলিতেছে বিভিন্ন বস্তিতে। কত লোক, কত পরিবার অন্যের সংস্থান করিতে আসিয়াছে আমাদের মহালে। বন কাটিয়া গ্রাম বসাইয়াছে, চাষ আরম্ভ করিয়াছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্নালোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন রহস্যময় দেখাইতেছে। যেসব লোক এই বস্তিতে বাস করে, তাহাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রির মতো রহস্যাবৃত। ইহাদের কাহারো কাহারো সঙ্গে আলাপ করিয়া দেখিয়াছি, জীবন সম্বন্ধে ইহাদের দৃষ্টিভঙ্গি, ইহাদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। প্রথম ধরা যাক ইহাদের খাদ্যের কথা। আমাদের মহালের জমিতে বছরে 3টি খাদ্যশস্য জন্মায়। ভাদ্র মাসে মকাই, পৌষ মাসে কড়াই এবং বৈশাখ মাসে গম। মকাই খুব বেশি হয় না, কারণ ইহার উপযুক্ত জমি বেশি নাই। কলাই ও গম যথেষ্ট উৎপন্ন হয়, কলাই বেশি, গম তাহার অর্ধেক। সুতরাং লোকের প্রধান খাদ্য কলাইয়ের ছাতু। ধান একেবারেই হয় না, ধানের উপযুক্ত নাবাল জমি নাই। এই অঞ্চলের কোথাও, এমনকি কড়ারি জমিতে কিংবা গভর্নমেন্ট খাসমহলেও ধান হয় না। ভাত জিনিসটা সুতরাং এখানকার লোকে কালে ভদ্রে খাইতে পায়। ভাত খাওয়াটা শখের বা বিলাসিতার ব্যাপার বলিয়া গণ্য। 2-4 জন খাদ্যবিলাসী লোক গম বা কলাই বিক্রয় করিয়া ধান কিনিয়া আনে বটে, কিন্তু তাহাদের সংখ্যা আঙুলে গোনা যায়। তারপর ধরা যাক ইহাদের বাসগৃহের কথা। এই যে আমাদের মহালের 10,000 বিঘা জমিতে অগণ্য গ্রাম বসিয়াছে, সব গৃহস্থের বাড়ি জঙ্গলের কাশ ছাওয়া,
কাশ ডাঁটার বেড়া, কেহ কেহ তাহার উপর মাটি লেপিয়াছে, কেহ কেহ তাহাও করে নাই। এদেশে বাঁশ গাছ আদৌ নাই, সুতরাং বনের গাছের, বিশেষ করিয়া কেঁদ ও পিয়াল ডালের বাতা, খুঁটি ও আড়া দিয়াছে ঘরে। ধর্মের কথা বলিয়া কোনো লাভ নাই। ইহারা যদিও হিন্দু, কিন্তু ৩৩ কোটি দেবতার মধ্যে ইহারা হনুমানজিকে কি করিয়া বাছিয়া বাহির করিয়া লইয়াছে জানি না। প্রত্যেক বস্তিতে একটা উঁচু হনুমানজির ধ্বজা থাকিবেই। এই ধ্বজার রীতিমতো পূজা হয়, ধ্বজার গায়ে সিঁদুর লেপা হয়। রাম সীতার কথা কচিত শোনা যায়। তাহাদের সেবকের গৌরব তাহাদের দেবত্বকে একটু বেশি আড়ালে ফেলিয়াছে। বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর পূজার প্রচার তত নাই। আদৌ আছে কিনা সন্দেহ, অন্তত আমাদের মহালে তো আমি দেখি নাই। ভুলিয়া গিয়াছি, একজন শিবভক্ত দেখিয়াছি বটে, তার নাম দ্রোণ মাহাতো, জাতিতে গাঙ্গতা। কাছারিতে কোথা হইতে কে একটা শিলাখণ্ড আনিয়া আজ নাকি ১০-১২ বছর কাছারির হনুমানজির ধ্বজার নিচে রাখিয়া দিয়াছে। সিপাহীরা মাঝে মাঝে পাথরখানাতে সিঁদুর মাখায়, এক ঘটি জলও কেউ কেউ দেয়, কিন্তু পাথরখানা বেশিরভাগ অনাদৃত অবস্থাতেই পড়িয়া থাকে। কাছারির কিছু দূরে একটা নূতন বস্তি আজ মাস ২ গড়িয়া উঠিয়াছে। দ্রোণ মাহাতো সেখানে আসিয়া ঘর বাঁধিয়াছে। দ্রোণের বয়স ৭০-এর বেশি ছাড়া কম নয়। প্রাচীন লোক বলিয়াই তাহার নাম দ্রোণ। আধুনিক কালের ছেলে ছোকরা হইলে নাকি নাম হইত তোমন, লোধাই, মহারাজ ইত্যাদি। এসব বাবুগিরি নাম সেকালে বাপমায়ে রাখিতে লজ্জা বোধ করিত। যাহা হোক, বৃদ্ধ দ্রোণ একবার কাছারি আসিয়া হনুমান ধ্বজার নিচে পাথরখানা লক্ষ্য করিল। তারপর হইতে বৃদ্ধ কলবলিয়া নদীতে প্রাতঃস্নান করিয়া ১ ঘটি জল প্রত্যহ আনিয়া নিয়মিতভাবে পাথরের উপর ঢালিত ও ৭ বার পরম ভক্তিবরে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তবে বাড়ি ফিরিত। দ্রোণকে বলিয়াছিলাম, কলবলিয়া তো ১ ক্রোশ দূর, রোজ যাও সেখানে, তার চেয়ে ছোট কুণ্ডির জল আনলেই পারো। দ্রোণ বলিল, মহাদেবজি স্রোতের জলে তুষ্ট থাকেন বাবুজি, আমার জন্ম সার্থক যে ওকে রোজ জল দিয়ে স্নান করাতে পাই। ভক্ত ভগবানকে গড়ে। দ্রোণ মাহাতোর শিব পূজার কাহিনী লোকমুখে বিভিন্ন বস্তিতে ছড়াইয়া পড়িতেই মাঝে মাঝে দেখি ২-৫ জন শিবের পূজারী নরনারী যাতায়াত শুরু করিল। এ অঞ্চলে এক ধরনের সুগন্ধ ঘাস জঙ্গলে উৎপন্ন হয়। ঘাসের পাতা বা ডাঁটা হাতে লইয়া ঘ্রাণ লইলে চমৎকার সুবাস পাওয়া যায়। ঘাস যত শুকায় গন্ধ তত তীব্র হয়। কে একজন সেই ঘাস আনিয়া শিব ঠাকুরের চারিধারে রোপণ করিল। একদিন মটুকনাথ পণ্ডিত আসিয়া বলিল, বাবুজি, একজন গাঙ্গতা কাছারির শিবের মাথায় জল ঢালে, এটা কি ভালো হচ্ছে? বলিলাম, পণ্ডিতজি, সেই গাঙ্গতাই ওই ঠাকুরটিকে লোক সমাজে প্রচার করেছে যতদূর দেখতে পাচ্ছি। কই, তুমিও তো ছিলে, ১ ঘটি জল তো কোনোদিন দিতে দেখিনি তোমায়। রাগের মাথায় খেই হারাইয়া মটুকনাথ বলিয়া বসিল, ও শিবই নয় বাবুজি, ঠাকুর প্রতিষ্ঠা না করলে পুজো পাওয়ার যোগ্য হয় না। ও তো একখানা পাথরের নুড়ি। তবে আর বলছো কেন? পাথরের নুড়িতে জল দিলে তোমার আপত্তি কি? সেই হইতেই দ্রোণ মাহাতো কাছারির শিবলিঙ্গের চার্টার্ড পূজারী হইয়া গেল। কার্তিক মাসে ছট পরব এদেশের বড় উৎসব। বিভিন্ন টোলা হইতে মেয়েরা হলুদ ছোপানো শাড়ি পরিয়া দলে দলে গান করিতে করিতে কলবলিয়া নদীতে ছট ভাসাইতে চলিয়াছে। সারাদিন উৎসবের ধুম। সন্ধ্যায় বস্তিগুলির কাছ দিয়া যাইতে যাইতে ছট পরবের পিঠে ভাজার ভরপুর গন্ধ পাওয়া যায়। কত রাত পর্যন্ত ছেলে মেয়েদের হাসি কলরব, মেয়েদের গান। যেখানে নীলগাইয়ের জেরা গভীর রাত্রে দৌড়িয়া যাইত, হায়েনার হাসি ও বাঘের কাশি। অভিজ্ঞ ব্যক্তি জানে, বাঘে অবিকল মানুষের গলায় কাশির মতো এক প্রকার শব্দ করে, সেই সব শোনা যাইত। সেখানে আজকাল কলহাস্য মুখরিত গীতিরব পূর্ণ উৎসব দীপ্ত এক বিস্তীর্ণ জনপদ। ছট পরবের সন্ধ্যায় ঝল্লু টোলায় নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম। শুধু এই একটি টোলায় নয়, 15টি বিভিন্ন টোলা হইতে ছট পরবের নিমন্ত্রণ পাইয়াছি কাছারি শুদ্ধ সকল আমলা। ঝল্লু টোলার মোড়ল ঝল্লু মাহাতোর বাড়ি গেলাম প্রথমে। ঝল্লু মাহাতোর বাড়ির একপাশে দেখি এখনো জঙ্গল কিছু কিছু আছে।
ঝল্লু উঠানে এক ছেঁড়া সামিয়ানা টাঙাইয়াছে, তাহারই তলায় আমাদের আদর করিয়া বসাইল। টোলার সকল লোক ফর্সা ধুতি ও মেরজাই পরিয়া সেখানে ঘাসে বোনা এক জাতীয় মাদুরের আসনে বসিয়া আছে। বলিলাম, খাইবার অনুরোধ রাখিতে পারিব না, কারণ অনেক স্থানে যাইতে হইবে। ঝল্লু বলিল, একটু মিষ্টি মুখ করতেই হবে, মেয়েরা নইলে বড় ক্ষুণ্ণ হবে। আপনি পায়ের ধুলো দেবেন বলে ওরা বড় উৎসাহ করে পিঠে তৈরি করেছে। উপায় নাই। গোষ্ঠবাবু মুহুরি, আমি ও রাজু পাড়ে বসিয়া গেলাম। শালপাতায় কয়েকখানি আটা ও গুড়ের পিঠে আসিল। এক একখানি পিঠে 1 ইঞ্চি পুরু ইটের মতো শক্ত, ছুঁড়িয়া মারিলে মানুষ মরিয়া না গেলেও দস্তুর মতো জখম হয়, অথচ প্রত্যেকখানা পিঠে ছাঁচে ফেলা চন্দ্রপুলির মতো বেশ লতা পাতা কাটা। ছাঁচে ফেলিবার পরে তবে ঘিয়ে ভাজা হইয়াছে। অত যত্নে মেয়েদের হাতে তৈরি পিষ্টকের সদ্ব্যবহার করিতে পারিলাম না। আধখানা অতি কষ্টে খাইয়াছিলাম, না মিষ্টি না কোনো স্বাদ। বুঝিলাম গাঙ্গোতা মেয়েরা খাবার দাবার তৈরি করতে জানে না। রাজু পাড়ে কিন্তু 4-5খানা সেই বড় বড় পিঠে দেখিতে দেখিতে খাইয়া ফেলিল এবং আমাদের সামনে চক্ষু লজ্জা বশতই বোধহয় আর চাহিতে পারিল না। ঝল্লু টোলা হইতে গেলাম লোধাই টোলা, তারপর পর্বত টোলা, ভীমদাস টোলা, আশরফি টোলা, লক্ষ্মণিয়া টোলা। প্রত্যেক টোলায় নাচ গান হাসি বাজনার ধুম। আজ সারা রাত ইহারা ঘুমাইবে না, এ বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করিয়া নাচ গান করিয়াই কাটাইয়া দিবে। একটি ব্যাপার দেখিয়া আনন্দ হইল, মেয়েরা সব টোলাতেই যত্ন করিয়া নাকি খাবার তৈরি করিয়াছে আমাদের জন্য। ম্যানেজার বাবু নিমন্ত্রণে আসিবেন শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহের ও যত্নের সহিত নিজেদের চরম রন্ধন কৌশল প্রদর্শন করিয়া পিষ্টক গড়িয়াছে। মেয়েদের সহৃদয়তার জন্য মনে মনে যথেষ্ট কৃতজ্ঞ হইলেও তাহাদের রন্ধনবিদ্যার প্রশংসা করিয়া উঠিতে পারিলাম না। ইহা আমার পক্ষে খুবই দুঃখের বিষয়। ঝল্লু টোলার অপেক্ষা নিকৃষ্টতর পিষ্টকের সহিত স্থানে স্থানে পরিচয় ঘটিল। সব জায়গাতেই দেখি রঙিন শাড়ি পরা মেয়েরা কৌতূহলপূর্ণ চোখে আড়াল হইতে ভোজনরত বাঙালি বাবুদের দিকে চাহিয়া আছে। রাজু পাড়ে কাহাকেও মনে কষ্ট দিল না। পিষ্টক ভক্ষণের সীমা অতিক্রম করিয়া রাজু পাড়ে ক্রমশ অসীমের দিকে চলিতে লাগিল দেখিয়া আমি গণনার হাল ছাড়িয়া দিলাম। সুতরাং সে কয়খানা পিষ্টক খাইয়াছিল বলিতে পারিব না। শুধু রাজু কেন, নিমন্ত্রিত গাঙ্গোতাদের মধ্যে সেই ইটের মতো কঠিন পিষ্টক এক একজন 1 কুড়ি 1.5 কুড়ি করিয়া খাইল। চোখে না দেখিলে বিশ্বাস করা শক্ত যে সেই জিনিস মানুষে অত খাইতে পারে। নাড়া বৈহারে ছনিয়া ও সুরতিয়াদের ওখানে গেলাম। সুরতিয়া আমায় দেখিয়া ছুটিয়া আসিল। বাবুজি, এত রাত করে ফেললেন? আমি আর মা দুজনে বসে আপনার জন্য আলাদা করে পিঠে গড়েছি। আমরা হাঁ করে বসে আছি আর ভাবছি এত দেরি হচ্ছে কেন। আসুন, বসুন। নকছেদি সকলকে খাতির করিয়া বসাইল। তুলসীকে খুব যত্ন করিয়া খাইবার আসন করিতে দেখিয়া মনে মনে হাসিলাম। ইহাদের এখানে খাইবার অবস্থা আর কি আছে। সুরতিয়াকে বলিলাম, তোমার মাকে বলো পিঠে তুলে নিতে, এত কে খাবে? সুরতিয়া বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বলিল, ও কি বাবুজি, এই কখানা খাবেন না? আমি আর ছনিয়াই তো 15-16খানা করে খেয়েছি। খান, আপনি খাবেন বলে ওর ভেতরে মা কিসমিস দিয়েছে, ভালো আটা এনেছে বাবা ভীমদাস টোলা থেকে। খাইব না বলিয়া ভালো করি নাই। সারা বছর এই বালক বালিকা এসব সুখাদ্যের মুখ দেখিতে পায় না। এদের এত কষ্টের, কত আশার জিনিস। ছেলে মানুষকে খুশি করিবার জন্য মরিয়া হইয়া 2খানা পিষ্টক খাইয়া ফেলিলাম। সুরতিয়াকে খুশি করিবার জন্য বলিলাম, চমৎকার পিঠে, কিন্তু সব জায়গায় কিছু কিছু খেয়েছি বলে খেতে পারলুম না সুরতিয়া, আর একদিন এসে হবে এখন। রাজু পাড়ের হাতে একটা ছোটখাটো বোঁচকা, সে প্রত্যেকের বাড়ি হইতে ছাঁদা বাঁধিয়াছে। এক একখানি পিষ্টকের ওজন বিবেচনা করিলে রাজুর বোঁচকার ওজন 10-12 সেরের কম তো কোনো মতেই হইবে না। রাজু খুব খুশি, বলিল, এ পিঠে হঠাৎ নষ্ট হয় না হুজুর, 2-3 দিন আর আমায় রাঁধতে হবে না, পিঠে খেয়েই চলবে। কাছারিতে পরদিন সকালে কুন্তা একখানি পিতলের থালা লইয়া আসিয়া আমার সামনে সসংকোচে স্থাপন করিল। 1 টুকরা ফর্সা নেকড়া দিয়া থালাখানা ঢাকা। বলিলাম, ওতে কি কুন্তা? কুন্তা সলজ্জ কণ্ঠে বলিল, ছট পরবের পিঠে বাবুজি।
কাল রাত্রে দুবার নিয়ে এসে ফিরে গিয়েছি। বলিলাম, কাল অনেক রাত্রে ফিরেছি, ছট পরবের নেমন্তন্ন রাখতে বেরিয়েছিলাম। আচ্ছা রেখে দাও, খাবো এখন। ঢাকা খুলিয়া দেখি থালায় কয়েকখানি পিষ্টক, কিছু চিনি, দুটি কলা, একখণ্ড ঝুনা নারিকেল, একটা কলম্বা লেবু। বলিলাম, বাহ, বেশ পিঠে দেখছি। কুন্তা পূর্ববৎ মৃদু স্বরে শশাঙ্কচে বলিল, বাবুজি, সবগুলো মেহেরবানি করে খাবেন। আপনি খাবেন বলে আলাদা করে তৈরি করেছি, তবুও আপনাকে গরম গরম খাওয়াতে পারলাম না, বড় দুঃখ রইল। কিছু হয়নি তাতে কুন্তা, আমি সবগুলো খাবো, দেখতে বড় চমৎকার দেখাচ্ছে। কুন্তা প্রণাম করিয়া চলিয়া গেল। একদিন মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, ওই বনের মধ্যে গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় পেতে শুয়ে আছে। লোকজনে তাকে বস্তিতে ঢুকতে দেয় না, ঢিল ছুঁড়ে মারে। আপনি হুকুম করেন তো তাকে নিয়ে আসি। কথাটা শুনিয়া আশ্চর্য হইলাম। বৈকাল বেলা, সন্ধ্যার বেশি দেরি নাই। শীত তেমন না হইলেও কার্তিক মাস, রাত্রে যথেষ্ট শিশির পড়ে, শেষ রাত্রে বেশ ঠান্ডা। এই অবস্থায় একটা লোক বনের মধ্যে গাছের তলায় আশ্রয় লইয়াছে কেন? লোক তাকে ঢিল ছুড়িয়াই বা মারে কেন বুঝিতে পারিলাম না। গিয়া দেখি গ্রান্ট সাহেবের বটগাছের ওদিকে, আজ প্রায় 30 বছর আগে গ্রান্ট সাহেব আমিন লবটুলিয়ার বন্য মহাল জরিপ করিতে আসিয়া এই বটতলায় তাঁবু ফেলেন। সেই হইতেই গাছটির এই নাম চলিয়া আসিতেছে। সেই গ্রান্ট সাহেবের বটগাছের ওদিকে একটা বন ঝোপে, একটা অর্জুন গাছের তলায় একটা লোক ছেঁড়া ময়লা ন্যাকড়া কানি পাতিয়া শয্যা রচনা করিয়া শুইয়া আছে। ঝোপের অন্ধকারে লোকটিকে ভালো করিয়া দেখিতে না পাইয়া বলিলাম, কে ওখানে? বাড়ি কোথায়? বের হয়ে এসো। লোকটি বাহির হইয়া আসিল, অনেকটা হামাগুড়ি দিয়া, অতি ধীরে ধীরে। বয়স 50-এর উপর, জীর্ণ শীর্ণ চেহারা, মলিন ছেঁড়া কাপড় ও মেরজাই গায়ে। যতক্ষণ সে ঝোপের ভিতর হইতে বাহির হইতেছিল, কি একরকম অদ্ভুত অসহায় ভাবে শিকারীর তাড়া খাওয়া পশুর মতো ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চাহিয়াছিল। ঝোপের অন্ধকার হইতে দিনের আলোয় বাহির হইয়া আসিলে দেখিলাম তাহার বাম হাতে ও বাম পায়ে ভীষণ ক্ষত। বোধহয় সেই জন্য সে একবার বসিলে বা শুইলে হঠাৎ আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না। মুনেশ্বর সিং বলিল, হুজুর, ওর ওই ঘায়ের জন্যই ওকে বস্তিতে ঢুকতে দেয় না। জল পর্যন্ত চাইলে দেয় না, ঢিল মারে, দূর দূর করে তাড়িয়ে দেয়। বোঝা গেল তাই এই লোকটা বনের পশুর মতো বনঝোপের মধ্যেই আশ্রয় লইয়াছে এই হেমন্তের শিশিরাদ্র রাত্রে। বলিলাম, তোমার নাম কি? বাড়ি কোথায়? লোকটা আমায় দেখিয়া ভয়ে কেমন হইয়া গিয়াছে। ওর চোখে রোগকাতর ও ভীত অসহায় দৃষ্টি। তাছাড়া আমার পিছনে লাঠি হাতে মুনেশ্বর সিং সিপাহী। বোধহয় সে ভাবিল, সে যে বনে আশ্রয় লইয়াছে তাহাতেও আমাদের আপত্তি আছে, তাহাকে তাড়াইয়া দিতেই আমি সিপাহী সঙ্গে করিয়া সেখানে গিয়াছি। বলিল, আমার নাম হুজুর গিরিধারীলাল, বাড়ি 3টাঙা। পরক্ষণেই কেমন একটা অদ্ভুত সুরে মিনতি, প্রার্থনা এবং বিকারের রোগীর অসঙ্গত আবদারের সুর, এই কয়টি মিলাইয়া এক ধরনের সুরে বলিল, একটু জল খাবো, জল। আমি ততক্ষণে লোকটাকে চিনিয়া ফেলিয়াছি। সেবার পৌষ মাসের মেলায় ইজারাদার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে সেই যে দেখিয়াছিলাম, সেই গিরিধারীলাল, সেই দৃষ্টি, সেই নম্র মুখের ভাব। দরিদ্র নম্র ভীরু লোকদেরই কি ভগবান এই জগতে এত বেশি করিয়া কষ্ট দেন? মুনেশ্বর সিংকে বলিলাম, কাছারি যাও, 4-5 জন লোক আর একটা চারপাই নিয়ে এসো। সে চলিয়া গেল। আমি জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে গিরিধারীলাল? আমি তোমায় চিনি, তুমি আমায় চিনতে পারো নি? সেই যে সেবার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে মেলার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল, মনে নেই? কোনো ভয় নেই, কি হয়েছে তোমার? গিরিধারীলাল ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল, হাত ও পা নাড়িয়া দেখাইয়া বলিল, হুজুর, কেটে গিয়ে ঘা হয়, কিছুতেই সে ঘা সারে না। যে যা বলে তাই করি, ঘা ক্রমেই বাড়ে। ক্রমে সকলে বলল তোর কুষ্ঠ হয়েছে। সেই জন্য আজ 4-5 মাস এই রকম কষ্ট পাচ্ছি। বস্তির মধ্যে ঢুকতে দেয় না, ভিক্ষে করে কোনো রকমে চালাই।
রাত্রে কোথাও জায়গা দেয় না, তাই বনের মধ্যে ঢুকে শুয়ে থাকবো বলে। কোথায় যাচ্ছিলে এদিকে? এখানে কি করে এলে? গিরধারীলাল এরই মধ্যে হাঁপাইয়া পড়িয়াছিল। একটু দম লইয়া বলিল, পূর্ণিয়ার হাসপাতালে যাচ্ছিলাম হুজুর, নইলে ঘা তো সারে না। আশ্চর্য না হইয়া পারিলাম না। মানুষের কি আগ্রহ বাঁচিবার! গিরধারীলাল যেখানে থাকে, পূর্ণিয়া সেখান হইতে 40 মাইলের কম নয়। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মতো সাপদ সংকুল অরণ্যভূমি সামনে। ক্ষতে অবশ হাত পা লইয়া সে চলিয়াছে এই দুর্গম পাহাড় জঙ্গলের পথ ভাঙিয়া পূর্ণিয়ার হাসপাতালে। 4 পাই আসিল। সিপাহীদের বাসার কাছে একটা খালি ঘরে উহাকে লইয়া গিয়া শোয়াইয়া দিলাম। সিপাহীরাও কুষ্ঠ বলিয়া একটু আপত্তি তুলিয়াছিল, পরে বুঝাইয়া দিতে তাহারা বুঝিল। গিরধারীকে খুব ক্ষুধার্ত বলিয়া মনে হইল। অনেকদিন সে যেন পেট ভরিয়া খাইতে পায় নাই। কিছু গরম দুধ খাওয়াইয়া দিতে সে কিঞ্চিত সুস্থ হইল। সন্ধ্যার দিকে তাহার ঘরে গিয়া দেখি সে অঘোরে ঘুমাইতেছে। পরদিন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক রাজু পাঁড়েকে ডাকাইলাম। রাজু গম্ভীর মুখে অনেকক্ষণ ধরিয়া রোগীর নাড়ি দেখিল, ঘা দেখিল। রাজুকে বলিলাম, দেখো তোমার দ্বারা হবে না পূর্ণিয়ায় পাঠিয়ে দেব। রাজু আহত অভিমানের সুরে বলিল, আপনার বাপ মায়ের আশীর্বাদে হুজুর অনেক দিন এই কাজ করছি, 15 দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে। গিরধারীকে হাসপাতালে পাঠাইয়া দিলেই ভালো করিতাম, পরে বুঝিলাম ঘায়ের জন্য নহে। রাজু পাঁড়ের জড়িবুটির গুণে 5-6 দিনের মধ্যেই ঘায়ের চেহারা বদলাইয়া গেল। কিন্তু মুশকিল বাঁধিল তাহার সেবা শুশ্রূষা লইয়া। তাহাকে কেহ ছুঁইতে চায় না, ঘায়ে ঔষধ লাগাইয়া দিতে চায় না, তাহার খাওয়া জলের ঘটিটা পর্যন্ত মাজিতে আপত্তি করে। তাহার উপর বেচারির হইল জ্বর, খুব বেশি জ্বর। নিরুপায় হইয়া কুন্তাকে ডাকাইলাম। তাহাকে বলিলাম, তুমি বস্তি থেকে একজন গাঙ্গোতার মেয়ে ডেকে দাও, পয়সা দেব, ওকে দেখাশোনা করতে হবে। কুন্তা কিছুমাত্র না ভাবিয়া তখনই বলিল, আমি করব বাবুজি, পয়সা দিতে হবে না। কুন্তা রাজপুতের স্ত্রী, সে গাঙ্গোতা রোগীর সেবা করিবে কি করিয়া? ভাবিলাম আমার কথা সে বুঝিতে পারে নাই। বলিলাম, ওর এঁটো বাসন মাজতে হবে, ওকে খাওয়াতে হবে, ও তো উঠতে পারে না, সেসব তোমায় দিয়ে কি করে হবে? কুন্তা বলিল, আপনি হুকুম করলেই আমি সব করব। আমি রাজপুত কোথায় বাবুজি? আমার জাত ভাই কেউ এতদিন আমায় কি দেখেছে? আপনি যা বলবেন আমি তাই করব, আমার আবার জাত কি? রাজু পাঁড়ের জড়িবুটির গুণে ও কুন্তার সেবা শুশ্রূষায় মাসখানেকের মধ্যে গিরধারীলাল চাঙ্গা হইয়া উঠিল। কুন্তাকে এজন্য কিছু দিতে গেলেও কিছুই লইল না। গিরধারীলালকে সে ইতিমধ্যে বাবা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছে দেখিলাম। বলিল, আহা, বাবা বড় দুঃখী, বাবার সেবা করে আবার পয়সা নেব? ধর্মরাজ মাথার উপর নেই? জীবনে যে কয়টি সৎ কাজ করিয়াছি তাহার মধ্যে একটি প্রধান সৎ কাজ নিরীহ ও নিঃস্ব গিরধারীলালকে বিনা সেলামিতে কিছু জমি দিয়া লবটুলিয়াতে বাস করানো। তাহার খুপরিতে একদিন গিয়াছিলাম। নিজের 5 বিঘা জমি সে নিজের হাতেই পরিষ্কার করিয়া গম বুনিয়াছে। খুপড়ির চারিপাশে কতগুলি গোঁড়া লেবুর চারা পুঁতিয়াছে। এত গোঁড়া লেবুর গাছ কি হবে গিরিধারীলাল? হুজুর, ওগুলো শরবতী লেবু, আমি বড় খেতে ভালোবাসি। চিনি মিছরি জোটে না আমাদের, ভুরা গুড়ের শরবত করে ওই লেবুর রস দিয়ে খেতে ভারী তার। দেখিলাম আশার আনন্দে গিরিধারীলালের নিরীহ চক্ষু দুটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে। ভালো কলমের লেবু, এক একটা হবে 1-1 পোয়া। অনেক দিন থেকে আমার ইচ্ছে, যদি কখনো জমি জায়গা করতে পারি তবে ভালো শরবতী লেবুর গাছ লাগাবো। পরের দরে লেবু চাইতে গিয়ে কতবার অপমানিত হয়েছি হুজুর, সে দুঃখ আর রাখবো না। এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে। একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল। ধনঝরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে। তাহার বনানী, তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি। সঙ্গে লইলাম যুগল প্রসাদকে।
তহসিলদার সজ্জন সিং এর ঘোড়াটাতে যুগলপ্রসাদ চড়িয়াছিল। আমাদের মহালের সীমানা পার হইতে না হইতেই বলিল, হুজুর, এ ঘোড়া চলবে না। জঙ্গলের পথে রহল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমারও পা খোড়া হবে, বদলে নিয়ে আসি। তাহাকে আশ্বস্ত করিলাম, সজ্জন সিং ভালো সবার, সে কতবার পূর্ণিয়ার মোকদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায়। পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগলপ্রসাদের তাহা অজ্ঞাত নয় নিশ্চয়ই। শীঘ্রই কারো নদী পার হইলাম। তারপর অরণ্য, অরণ্য, সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য। পূর্বেই বলিয়াছি, এ জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জড়াজড়ি নাই। কেঁদ চারা, শাল চারা, পলাশ, মহুয়া, কুলের অরণ্য, প্রস্তরাকীর্ণ রাঙামাটির ডাঙা উঁচু নিচু, মাঝে মাঝে মাটির ওপর বন্য হস্তির পদচিহ্ন। মানুষজন নাই। হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লপটুলিয়ার নতুন তৈরি ঘিঞ্জি কুসরি টোলা ও বস্তি এবং একঘেয়ে ধূসর চষা জমি দেখিবার পরে। এরকম অরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই। এই পথের সেই দুটি বন্য গ্রাম বুরুডি ও কুলপাল বেলা 12টার মধ্যেই ছাড়াইলাম। তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল। সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য। কার্তিকের শেষ, বাতাস ঠান্ডা, গরমের লেশমাত্রও নাই। দূরে দূরে ধনঝরি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিল। সন্ধ্যার পরে কাছারিতে পৌঁছিলাম। যে বিড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল, এ কাছারি সেই জঙ্গলের ইজারাদারের। লোকটা মুসলমান, শাহাবাদ জেলায় বাড়ি, নাম আব্দুল ওয়াহেদ। খুব খাতির করিয়া রাখিয়া দিল, বলিল, সন্ধ্যের সময় পৌঁছেছেন, ভালো হয়েছে বাবু, জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে। নির্জন রাত্রি, বড় বড় গাছে সনসন করিয়া বাতাস বাঁধিতেছে। কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া। ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি, হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে। যুগলকে বলিলাম, কি ও? যুগল বলিল, ও কিছু না, হুড়াল অর্থাৎ নেকড়ে বাঘ। একবার গভীর রাত্রে বনের মধ্যে হায়েনার হাসি শোনা গেল। হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয়, ঠিক যেন কাশরোগীর হাসি। মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায়, মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস। পরদিন ভোরে রওনা হইয়া বেলা 9টার মধ্যে দবরুপান্নার রাজধানী চকমকি টোলায় পৌঁছানো গেল। ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে। তার মুখ চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না, উপচাইয়া পড়িতেছে। আপনার কথা কালও ভেবেছি বাবুজি, এতদিন আসেননি কেন? ভানুমতিকে একটু লম্বা দেখাইতেছে, একটু রোগাও বটে। তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনি লাবণ্য ভরা, সেই নিটোল গড়ন তেমনি আছে। নাইবেন তো ঝর্ণায়? মহুয়া তেল আনবো না কড়ুয়া তেল? এবার বর্ষার ঝর্ণায় কি সুন্দর জল হয়েছে দেখবেন, চলুন। আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি, ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়া তুলনাই হয় না। তার বেশভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচিবোধই তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয়। যে মাটির ঘরের দাওয়ায় বসিয়া আছি, তাহার উঠানের চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ। এক ঝাঁক সবুজ বনটিয়া সামনের আসান গাছটার ডালে কলরব করিতেছে। হেমন্তের প্রথম বেলা চড়িলেও বাতাস ঠান্ডা। আমার সামনে 1/2 মাইলেরও কম দূরে ধনঝরি পাহাড় শ্রেণী। পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়াছে চেরা সিথির মতো পথ। একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী। বিড়ি পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লব প্রচ্ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্ণার তীরে কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন। লপটুলিয়া তো গেল, ভানুমতির দেশের এ বন কেহ নষ্ট করিবে না। এই অঞ্চলে মরুম কাঁকর ও পায়োরাইট বেশি মাটিতে, ফসল তেমন হয় না। হইলে এ বন কোন কালে ঘুচিয়া যাইত। তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে, সে স্বতন্ত্র কথা। তামার কারখানার চিমিনি, ট্রলি লাইন, সারি সারি কুলি বস্তি, ময়লা জলের ড্রেন, ইঞ্জিন ঝাড়া কয়লার ছাইয়ের স্তূপ, দোকানঘর, চায়ের দোকান, সস্তা সিনেমায় জওয়ানি হাওয়া, শের শমশের, প্রণয়ের জের,
ম্যাটেনিতে 3 আনা, পূর্বাহ্নে আকশল দখল করুন। দেশি মদের দোকানও হবে, দর্জির দোকান, হোমিও ফার্মেসি, সমাগত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল। কলের বাঁশিতে 3টার সিটি বাজিল। ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরি করিতে বাহির হইয়াছে। কয়লা চাই, 4 পয়সা ঝুরি। ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল। ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল। ভানুমতির ছোট কাকা নবীন যুবক জগরু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল। এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি। রাজপুত্রের মতো চেহারা ওর, কালোর উপরে কি রূপ! এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি, এদের দুজনকে দেখিলে সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ, তা মনে না হইয়া পারে না। বলিলাম, কি জগরু, শিকার টিকার কেমন চলছে? জগরু হাসিয়া বলিল, আপনাকে আজই খাইয়ে দেবো বাবুজি, ভাববেন না। বলুন, কি খাবেন? সজারু না হরিয়াল না বনমোরগ? স্নান করিয়া আসিলাম। ভানুমতি নিজের সেই আয়নাখানি সেবার যেখানা পূর্ণিয়া হইতে আনাইয়া দিয়াছিলাম, আর একখানা কাঠের কাঁকুই চুল আঁচড়াইবার জন্য আনিয়া দিল। আহারাদির পর বিশ্রাম করিতেছি, বেলা পড়িয়া আসিয়াছে। ভানুমতি প্রস্তাব করিল, বাবুজি চলুন, পাহাড়ে উঠবেন না? আপনি তো ভালোবাসেন। যুগল প্রসাদ ঘুমাইতেছিল। সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম। সঙ্গে রহিল ভানুমতি, ওর খুড়তুতো বোন জগরূপান্নার মেজ ভাইয়ের মেয়ে, বছর 12 বয়স, আর যুগল প্রসাদ। 1/2 মাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম। ধনঝরির পাদমূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছে করে। যেদিকে চোখ ফিরাই সেদিকেই বড় বড় গাছ, লতা উপল বিছানো ঝর্ণার খাদ, ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ। ধনঝরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হইয়া গিয়াছে। সামনে লাল কাঁকুড়ে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে। কেমন খটখটে শুকনো ডাঙা মাটি, কোথাও ভিজা নয়, স্যাঁতস্যাঁতে নয়। ঝর্ণার খাদেও এতটুকু জল নাই। পাহাড়ের উপরে ঘন বন ঠেলিয়া কিছু দূর উঠিতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল। গন্ধটা অত্যন্ত পরিচিত, প্রথমটা ধরিতে পারি নাই। তারপরে চারিদিকে চাহিয়া দেখি, ধনঝরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে, তাহারই সুবাস। সে কি 2-4টি ছাতিম গাছ! সপ্তপর্ণের বন, সপ্তপর্ণ আর কেলি কদম্ব। কদম্ব ফুলের গাছ নয়, কেলি কদম্ব, ভিন্ন জাতীয় বৃক্ষ। সেগুন পাতার মতো বড় বড় পাতা, চমৎকার আঁকাবাঁকা ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ। হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটোল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতী বনদেবীর সঙ্গ লাভ করিয়া ধন্য হইয়াছি। কৃষ্ণা বনদেবী, রাজকুমারী তো ও বটেই। এই বনাঞ্চল, পাহাড়, ওই মিছি নদী, কারো নদীর উপত্যকা, এদিকে ধনঝরি, ওদিকে নওয়াদার শৈল শ্রেণী, এই সমস্ত স্থান এক এক সময়ে যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল, ও সেই রাজবংশের মেয়ে। আজ ভিন্ন যুগের আবহাওয়ায়, ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন, তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো। ওকে দেখলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের সেই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে। আজকের এই অপরাহ্নটি আমার জীবনের আরো বহু সুন্দর অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল। স্বপ্নের মতো মধুর, স্বপ্নের মতোই অবাস্তব। ভানুমতি বলিল, চলুন, আরো উঠবেন না? কি সুন্দর ফুলের গন্ধ বলতো। একটু বসবে না এখানে? সূর্য অস্ত যাচ্ছে, দেখি। ভানুমতি হাসি মুখে বলিল, আপনার যা মর্জি বাবুজি, বসতে বলেন এখানে বসি। কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না? আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন, আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে। এখন তো বনে কত ফুল। দূরে মিছি নদী উত্তর বাহিনী হইয়া পাহাড়ের নিচ দিয়া ঘুরিয়া যাইতেছে।
নওয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী, তারই পিছনে সূর্য অস্ত গেল। সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরো শীতল হইল। ছাতিম ফুলের সুবাস আরো ঘন হইয়া উঠিল। ছায়া গাঢ় হইয়া নামিল শৈলশানুর বনস্থলিতে, নিম্নের বনাবৃত উপত্যকায়, মিছি নদীর পরপারের গণ্ড শৈলমালার গাত্রে। ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুজিল, বলিল, বসবো না উঠবেন বাবুজি? আবার উঠিতে আরম্ভ করিলাম। প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল। একেবারে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম। সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজ সমাধি। বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো। রাজা দবরু পান্নার কবরের ওপর ভানুমতি ও তাহার বোন নিচনি ফুল ছড়াইল। আমি ও যুগল প্রসাদ ফুল ছড়াইলাম। ভানুমতি বালিকা তো বটেই, সরলা বালিকার মতোই মহা খুশি। বালিকার মতো আবদারের সুরে বলিল, এখানে একটু দাঁড়াই বাবুজি, কেমন, বেশ লাগছে না? আমি ভাবিতেছিলাম, এই শেষ, আর এখানে আসিব না। এ পাহাড়ের উপরকার সমাধিস্থান, এ বনাঞ্চল আর দেখিব না। ধনঝরির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট, ভানুমতির নিকট এই আমার চিরবিদায়। 6 বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব, কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি? ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল। ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল। কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া? সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আরেকটি নূতন সুবাস পাইলাম। আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে। বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ শান্ত বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে। ছাতিম বন এখানে নাই, সে আরো নিচে নামিলে তবে। এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে। বাতাস কি সতেজ, মধুর, প্রাণারাম। এ বাতাস সকালে বিকেলে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে। নামিতে ইচ্ছা করিতেছিল না, কিন্তু বন্যজন্তুর ভয় আছে, তাছাড়া ভানুমতি সঙ্গে রহিয়াছে। যুগল প্রসাদ বোধহয় ভাবিতেছিল নূতন কোন ধরনের গাছপালা এই জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারি। দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নূতন লতাপাতার ফুল, সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ, অন্যদিকে তাহার দৃষ্টি নাই। যুগল প্রসাদ পাগলই বটে, কিন্তু ওই এক ধরনের পাগল। নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন। এখন নূরজাহান নাই, কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছাইয়া ফেলিয়াছে। যুগল প্রসাদ মরিয়া যাইবে, কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে 100 বর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে, কিংবা কোনো না কোনো বনঝোপে বন্য হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে। যুগল প্রসাদই যে সেগুলি নাড়াবৈহারের জঙ্গলে আমদানি করিয়াছিল, একদিন এ কথা নাই বা কেহ বলিল। ভানুমতি বলিল, বাঁয়ে ওই সেই টাঁড়বারোর গাছ চিনেছেন? বন্য মহিষের রক্ষাকর্তা সদয় দেবতা টাঁড়বারোর গাছ। অন্ধকারে চিনিতে পারি নাই। আকাশে চাঁদ নাই, কৃষ্ণপক্ষের রাত্রি। অনেকটা নামিয়া আসিয়াছি, এবার সেই ছাতিম বন। কি মিষ্টি মন মাতানো গন্ধ। ভানুমতিকে বলিলাম, একটু বসি। পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম, লপটুলিয়া গিয়াছে, নাড়া ও ফুলকিয়া বৈহার গিয়াছে, কিন্তু মহালিখারূপের পাহাড় রহিল, ভানুমতিদের ধনঝরি পাহাড়ের বনভূমি রহিল। এমন সময় আসিবে হয়তো যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না, শুধু এই চাষের খেয়ে তার পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। রাত্রে বসিয়া জগরূপান্না ও তাহার দাদার মুখে তাহাদের সম্বন্ধে অনেক কথাবার্তা শুনিলাম। মহাজনের দেনা এখনো শোধ হয় নাই। 2টি মহিষ ধার করিয়া কিনিতে হইয়াছে, না কিনিলে চলে না। গয়ার এক মাড়োয়ারি মহাজন আগে আসিয়া ঘি কিনিয়া লইয়া যাইত, আজ 3-4 মাস সে আর আসে না। প্রায় আধমন ঘি ঘরে মজুদ,
খরিদ্দার নাই। ভানুমতি আসিয়া দাওয়ার একধারে বসিল। যুগলপ্রসাদ অত্যন্ত চাখোর, সে চা চিনি সঙ্গে আনিয়াছে আমি জানি, কিন্তু লাজুকতা বশত গরম জলের কথা বলিতে পারিতেছে না, তাহাও জানি। বলিলাম, চায়ের জল একটু গরম করার সুবিধা হবে কি ভানুমতি? রাজকুমারী ভানুমতি চা কখনো করে নাই, চা খাইবার রেওয়াজই নাই এখানে। তাহাকে জলের পরিমাণ বুঝাইয়া দিতে সে মাটির হাঁড়িতে জল গরম করিয়া আনিল। তাহার ছোট বোন কয়েকটি পাথর বাটি আনিল। ভানুমতিকে চা খাইবার অনুরোধ করিলাম, সে খাইতে চাহিল না। জগরূপান্না পাথরের ছোট খোরার এক খোয়া চা শেষ করিয়া আরো খানিকটা ঢালিয়া লইল। চা খাইয়া আর সকলে উঠিয়া গেল, ভানুমতি গেল না। আমায় বলিল, কদিন এখন আছেন বাবুজি? এবার বড় দেরি করে এসেছেন। কাল তো যেতেই দেব না, চলুন আপনাকে কাল ঝাঁটি ঝর্ণা বেরিয়ে নিয়ে আসি। ঝাঁটি ঝর্ণায় আরো ভয়ানক জঙ্গল, ওদিকে বড্ড বুনো হাতি, অনেক বনময়ূরও আছে, দেখতে পাবেন। চমৎকার জায়গা, পৃথিবীর মধ্যে এমন আর নেই। ভানুমতির পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল। বলিলাম, ভানুমতি, কখনো কোনো শহর দেখেছ? না বাবুজি। দু একটা শহরের নাম বলো তো। গয়া, মুঙ্গের, পাটনা। কলকাতার নাম শোনোনি? হ্যাঁ বাবুজি। কোন দিকে জানো? কি জানি বাবুজি। আমরা যে দেশে বাস করি তার নাম জানো? আমরা গয়া জেলায় বাস করি। ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতি মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই, কখনো কোথায় যাই নাই চকমকি টোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে? একটু পরে বলিল, আমার জ্যাঠামশাই একটা মহিষ এনেছিলেন, সেটা এবেলা 3 সের ওবেলা 3 সের দুধ দিত। তখন আমাদের এর চেয়ে ভালো অবস্থা ছিল বাবুজি। তখন যদি আপনি আসতেন, আপনাকে রোজ খোয়া খাওয়াতাম। জ্যাঠামশাই নিজের হাতে খোয়া তৈরি করতেন, কি মিষ্টি খোয়া! এখন তেমন দুধই হয় না তার খোয়া। তখন আমাদের খাতিরও ছিল খুব। পরে হাতখানি একবার তুলিয়া চারিদিকে ঘুরাইয়া গর্বের সহিত বলিল, জানেন বাবুজি, এই সমস্ত দেশ আমাদের রাজ্য ছিল, সারা পৃথিবীটা। বনে যে গোঁড় দেখেন, সাঁওতাল দেখেন, ওরা আমাদের জাত নয়, আমরা রাজগোঁড়, আমাদের প্রজা ওরা, আমাদের রাজা বলে মনে করে। উহার কথায় দুঃখও হইল, হাসিও পাইল। মহাজনে দেনার দায়ে 2 বেলা যাহাদের মহিষ ধরিয়া লইয়া যায়, সেও রাজবংশের গর্ব করিতে ছাড়ে না। বলিলাম, আমি জানি ভানুমতি, তোমাদের কত বড় বংশ। ভানুমতি বলিল, তারপর শুনুন বাবুজি, আমাদের সেই মহিষটা বাঘে নিয়ে গেল। জ্যাঠামশাই যে মহিষটা এনেছিলেন। কি করে? জ্যাঠামশাই ওই পাহাড়ের নিচে চড়াতে নিয়ে গিয়ে একটা গাছতলায় বসেছিলেন, সেখানে বাঘে ধরল। বলিলাম, তুমি বাঘ দেখেছ কখনো? ভানুমতি কালো জোড়া ভুরু দুটি আশ্চর্য হইবার ভঙ্গিতে উপরের দিকে তুলিয়া বলিল, বাঘ দেখিনি বাবুজি। শীতকালে আসবেন চকমকি টোলায়, বাড়ির উঠোন থেকে গরু বাছুর ধরে নিয়ে যায় বাঘে। বলিয়াই সে ডাকিল, নিচিনি, এই নিচিনি শোন। ছোট বোন আসিলে বলিল, নিচিনি, বাবুজিকে শুনিয়ে দিত, আর বছর শীতকালে বাঘ রোজ রাতে আমাদের উঠোনে এসে কি করে বেড়াতো। জগরে একদিন ফাঁদ পেতেছিল, ধরা পড়ল না। পরে হঠাৎ বলিল, ভালো কথা বাবুজি, একখানা চিঠি পড়ে দেবেন। কোথা থেকে একখানা চিঠি এসেছিল? কে পড়বে? এমনি তোলা রয়েছে। যা নিছিনি, চিঠিখানা নিয়ে আয়, আর জগরু কাকাকেও ডেকে নিয়ে আয়। নিছিনি চিঠি পাইল না। তখন ভানুমতি নিজে গিয়া অনেক খুঁজিয়া সেখানা বাহির করিয়া আমার হাতে আনিয়া দিল। বলিলাম, কবে এসেছে এখানা? ভানুমতি বলিল, মাস 6-7 হবে বাবুজি, তুলে রেখে দিয়েছি, আপনি এলে পড়াবো। আমরা তো কেউ পড়তে পারি নে। ও নিছিনি, জগরু কাকাকে ডেকে নিয়ে আয়, চিঠি পড়া হবে, সবাইকে ডাক দে। 6-7 মাস পূর্বের পুরনো অপঠিত পত্রখানা আমি যুগলপ্রসাদের উনুনের আলোয় পড়িতে বসিলাম। আমার চারিধারে বাড়ি শুদ্ধ লোক ঘিরিয়া বসিল চিঠি শুনিবার জন্য। চিঠিখানা কায়েথি হিন্দিতে লেখা, রাজা দবরূপান্নার নামে চিঠি। পাটনার জনৈক মহাজন রাজা দবরুকে জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছে, এখানে বিড়ি পাতার জঙ্গল আছে কিনা, থাকিলে কি দরে ইজারা বিলি হয়। এ পত্রের সঙ্গে ইহাদের কোনো সম্পর্ক নাই, ইহাদের অধীনে কোনো বিড়ি পাতার জঙ্গল নাই। রাজা দবরু নামে রাজা ছিলেন,
চকমকি টোলায় নিজ বসতবাটির বাহিরে তার যে কোথাও এক ছটাক জমিও নাই, এ কথা পাটনার উক্ত পত্রলেখক মহাজন জানিলে ডাকমাসুল খরচ করিয়া বৃথা পত্র দিত না নিশ্চয়ই। একটু দূরে দাওয়ার ওপাশে যুগল প্রসাদ রান্না করিতেছে। তাহার কাঠের উনুনের আলোয় দাওয়ার খানিকটা আলো হইয়াছে। এদিকে দাওয়ার অর্ধেকটায় জ্যোৎস্নাও পড়িয়াছে, যদিও কৃষ্ণপক্ষের আজ মোটে তৃতীয়া। ধনঝরি পাহাড়ের আড়াল কাটাইয়া এই কিছুক্ষণ মাত্র চাঁদ ফাঁকা আকাশে দৃশ্যমান হইয়াছে। সামনে কিছু দূরে অর্ধচন্দ্রাকৃতি পাহাড় শ্রেণী, চকমকি টোলার বস্তির ছেলেপুলেদের কথা ও কলরব শোনা যাইতেছে। কি সুন্দর ও অপূর্ব মনে হইতেছিল এই বন্য গ্রামে যাপিত এই রাত্রিটি। ভানুমতির তুচ্ছ ও সাধারণ গল্প কি আনন্দই দিতেছিল। সেদিন বলভদ্রের মুখে শোনা সেই উন্নতি করিবার কথা মনে পড়িল। মানুষে কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া খইয়া ভোঁতা, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান বাঁধানো, রস ঢুকিতে পায় না। এখানেই যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে বিবাহ করিতাম। এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় সরলা বন্যবলা রাঁধিতে রাঁধিতে এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত। আমি বসিয়া বসিয়া শুনিতাম, আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক, বন মোরগের ডাক, বন্যহস্তির বৃংহতি হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু এমন নিটোল স্বাস্থ্যবতী মেয়ে বাংলাদেশে পাওয়া যায় না। আর ওর ওই সতেজ সরল মন, দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে, তার কত প্রমাণ পাইয়াছি। ভাবিতেও বেশ লাগে। কি সুন্দর স্বপ্ন! কি হইবে উন্নতি করিয়া? বলভদ্র সেঙ্ঘাত গিয়া উন্নতি করুক, রাসবিহারী সিং উন্নতি করুক। যুগল প্রসাদ জিজ্ঞাসা করিল, রান্না হইয়াছে, চৌকা লাগাইবে কিনা? ভানুমতিদের বাড়িতে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। এদেশে আনাজ মেলে না, তবুও কোথা হইতে জগরু বেগুন ও আলু আনিয়াছে। মাসকলাইয়ের ডাল, পাখির মাংস, বাড়িতে তৈরি অতি উৎকৃষ্ট টাটকা ভয়সা ঘি, দুধ। যুগল প্রসাদের হাতের রান্নাও চমৎকার। ভানুমতি, জগরু, জগরুর দাদা, নিছনি সবাই আজ আমাদের এখানে খাইবে। আমি খাইতে বলিয়াছি, কারণ এমন রান্না উহারা কখনো খাইতে পায় না। বলিলাম, একটু দূরে উহারাও একসঙ্গে সবাই বসুক, যুগল প্রসাদের দেওয়ারও সুবিধা হইবে, একত্র খাওয়া যাক। ওরা রাজি হইল না। আমাদের আগে না খাওয়া হইলে উহারা খাইবে না। পরদিন আসিবার সময় ভানুমতি এক কাণ্ড করিল। হঠাৎ আমার হাত ধরিয়া বলিল, আজ যেতে দেব না বাবুজি। আমি অবাক হইয়া উহার মুখের দিকে চাহিয়া রহিলাম। কষ্ট হল। উহার অনুরোধে সকালে রওনা হইতে পারিলাম না। দুপুরের আহারাদির পরে বিদায় লইলাম। আবার দুধারে ছায়া নিবিড় বনপথ, পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে। বালিকা নয়, যুবতী ভানুমতি। তাহাকে আমি কখনো দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি, তার প্রণয়ীর আগমন পথের দিকে নিবদ্ধ। হয়তো সে পাহাড়ের ওপারের বনে শিকারে গিয়াছে, আসিবার দেরি নাই। তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম। ধনঝড়ি পাহাড়ের জোনাকি জলা, নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দূরচ্ছন্দা সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক। মহালে ফিরিয়া সপ্তাহখানেকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম। আসিবার সময় রাজু পাঁড়ে, গণরি, যুগল প্রসাদ, আশরফি টিন্ডেল প্রভৃতি পালকির চারিধারে ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নতুন বস্তি মহারাজা টোলা পর্যন্ত আসিল। মটুকনাথ সংস্কৃতে স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল। রাজু বলিল, হুজুর, আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি, এদেশে উদাস শব্দের ব্যবহার এবং উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি। মকাই ভাজা খাইতে খারাপ লাগিলে বলে, ভাজা উদাস লাগছে। আমার সম্পর্কে কি অর্থে উহা ব্যবহৃত হইল ঠিক বলিতে পারিব না।
আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে কাছারির উঠানে দাঁড়াইয়াছিল। আমার পালকি যখন তোলা হইল তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে। মেয়েটি কুন্তা। নিরাশ্রয়া কুন্তাকে জমি দিয়া বসবাস করাইয়াছি। আমার ম্যানেজারি জীবনের ইহা একটি সৎ কাজ। পারিলাম না কিছু করিতে সেই বালিকা মঞ্চির। অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল। আজ সে যদি থাকিত তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নাড়া বৈহারের সীমানায় নকছেদির ঘর দেখিয়াই আরো ওর কথা মনে পড়িল। সুরতিয়া ঘরের বাহিরে কি করিতেছিল, আমার পালকি দেখিয়াই বলিয়া উঠিল, বাবুজি বাবুজি একটু রাখুন। পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল। ছনিয়াও আসিল পিছু পিছু। বাবুজি কোথায় যাচ্ছেন? ভাগলপুরে। তোর বাবা কোথায়? ঝল্লুটোলায় গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন? আর আসব না। ইস, মিথ্যে কথা। নাড়া বৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াইয়া একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকার কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা। ঘন বন কাটিয়া আমি এই হাস্যোদ্দীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি ৬-৭ বৎসরের মধ্যে। সবাই কাল তাহাই বলিতেছিল, বাবুজি আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি। নাড়া লপটুলিয়া কি ছিল আর কি হয়েছে। কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি। নাড়া লপটুলিয়া কি ছিল আর কি হইয়াছে। দিগন্তলীন মহালিখা রূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর হইতে নমস্কার করিলাম। হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়। বিদায়। বহু কাল কাটিয়া গিয়াছে। তারপর 15-16 বছর বাদাম গাছের তলায় বসিয়া এইসব ভাবিতেছিলাম। বেলা একেবারে পড়িয়া আসিয়াছে। বিস্তৃত প্রায় অতীতের যে নাড়া ও লপটুলিয়ার আরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল, সরস্বতী হ্রদের সে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয় কেমন আছে কুন্তা, কত বড় হইয়াছে সুরতিয়া, মটুকনাথের টোল আজও আছে কিনা, ভানুমতি তাহাদের সেই শৈলবেষ্টিত আরণ্য ভূমিতে কি করিতেছে, রাখালবাবুর স্ত্রী ধ্রুবা, গিরিধারীলাল, কে জানে এতকাল পরে কে কেমন অবস্থায় আছে। আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা। অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও। কতকাল তাহাদের আর খবর রাখি না। শুনলেন আমাদের অত্যন্ত প্রিয় মরমী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক ষষ্ঠ তথা শেষ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।